এখন আমরা পড়বো শ্বসনের শারীরবৃত্ত। এখানে আমি ইংলিশ দিয়ে লিখে রাখছি, এটা কোনো ব্যাপার না, আমি জাস্ট হচ্ছে তোমাদের বুঝাই দিব এখন সব কিছু। এটাকে বলছি আমরা শ্বসনের শারীরবৃত্ত, ঠিক আছে? তো শারীরবৃত্ত বা ফিজিওলজি এটা কিভাবে হইতেছে না হইতেছে এটার জন্য আমরা আবার ওই আগের যে ছবিটা আমরা দেখছিলাম ওই ছবিটার মধ্যে যাব। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাইতেছি কি আমাদের লাংস, তাই না? লাংসগুলোর সাথে হইতেছে আমাদের এখানে কিছু মাসল দেখা লাগবে। মাসলগুলো নিয়ে আসি, বোনসগুলো নিয়ে আসি, তাইলে হইতেছে জিনিসটা এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে এইগুলোকে আমরা কি বলি? রিব, তাই না? এগুলোকে আমরা বলি রিব বা পরশুকা। এই পরশুকাগুলোর মাঝখানে একগুলা মাসেল থাকে বা পেশি থাকে। এই পেশিগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে? কি বলি? ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেলগুলা সংকোচন প্রসারণ হইলে এখানে কিছু আকার আকৃতির পরিবর্তন ঘটে। ওইটা হইতেছে আমরা পরে দেখতেছি। এখানে আরেকটা মাসেল আছে, এটা আমরা একটু দেখে নিই। আরেকটা মাসেল যেটা আছে এটা কি হইতেছে আমরা বলছি ডায়াফ্রাম, ঠিক আছে? এটাকে বলে হইতেছে আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এটা হইতেছে আমাদের এই অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেটের যে গহ্বর আর আমাদের যে থোরাসিক ক্যাভিটি বা বুকের যে গহ্বর, এই দুইটার মাঝখানে ব্যারিয়ার তৈরি করে, দুইটাকে আলাদা করে। তো এইখানে আছে তোমার ডায়াফ্রাম, আর এইখানে পরশুকাগুলোর মাঝখানে আছে কি? ইন্টারকোস্টাল মাসেল। এই দুইটা মাসেলকে বা এই দুইটা পেশিকে আমরা বলি হচ্ছে শ্বাস পেশি। এর বাইরেও অন্যান্য পেশি তোমার হচ্ছে কাজে আসে। যখন ধরো তুমি জোরে জোরে শ্বাস নিতেছো, তোমার এই যে পেটের এখানে পেশি আছে, এখানে হচ্ছে যে রেক্টাস অ্যাবডোমিনিস থাকে, যেটা হচ্ছে সিক্স প্যাক করে, সিক্স প্যাক বানায় ফুলায় ফেলে আর কি যেটা। তো ওইটাতে তুমি ধরো পেটের উপর চাপ দিতেছো, তো ওইটা হচ্ছে তোমার শ্বাস নিতে সাহায্য করছে। এর পাশাপাশি আরও পেশি আছে, বাট নর্মালি যখন হইতেছে আমরা মানে ইনভলেন্টারিলি ব্রিদিং করি, মানে হইতেছে ঘুমায় আসি, তখনও তো শ্বাস প্রশ্বাস চলে, তাই না? তখন ওই নর্মাল প্রসেসটা এই দুইজন মিলে মেনটেন করে, তাই জন্য এদেরকে আমরা প্রধানত বলে থাকি শ্বাস পেশি, ঠিক আছে? এখন ইন্টারকোস্টাল মাসেল হইতেছে, আমি এখানে দেখাইতেছি, দেখাবো কি? আচ্ছা দেখাই, অন্য একটা ছবি দিয়ে দেখাই, কই যে পাই এটারে। আচ্ছা, এই ছবির মধ্যে ইন্টারকোস্টাল মাসেল তুমি দেখতে পাবা। ইন্টারকোস্টাল মাসেল এখানে ধরো সরাই দিই, এটা হচ্ছে আমাদের বুকের উপরে মাসেল, ডাইসোলেট করার দরকার নেই, জাস্ট সরাই দিই, হাইড করে দিই। দেন হইতেছে এখানে নার্ভ, এটাও সরাই দিই। এখানে দেখো এই পরশুকার মাঝখান দিয়ে এগুলো দিচ্ছে মাসেল আছে, তাই না? এই যে এগুলো, এই দুইটা পরশুকার মাঝখান, এগুলো কি বলতেছি হচ্ছে আমরা ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে? ইন্টারকোস্টাল মাসেল। এগুলোর মধ্যে আবার ভাগ আছে, এগুলো আমাদের মাথা ভিতরের বিষয় না, তো ওগুলো নিয়ে আমরা অত আলোচনার মধ্যে যাবো না। আমরা এখন শ্বসনের শারীরবৃত্তটা দেখতেছি। তো এখানে দুইজন পেশি ছিল, এই দুইজন পেশি যখন সংকুচিত হবে তখন কি হবে? এই পেশি যে নার্ভ সাপ্লাই আসে, এইগুলোর নার্ভের নামও তুমি দেখলে দেখতে পারো, ইন্টারকোস্টাল নার্ভ আর ফ্রেনিক নার্ভ, এই দুইজন হইতেছে এদেরকে সাপ্লাই দিয়ে থাকে। তো এখন এখানে হইতেছে কি, তোমার যখন উদ্দীপনা এই জায়গায় এসে পৌঁছাইতেছে, মানে তোমার এই ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রামের মাঝখানে যখন উদ্দীপনা এসে পৌঁছাইতেছে, তখন এটা কি করতেছে? সংকুচিত হইতেছে। সংকুচিত হইলে কি হবে? এই জিনিসটা নিজের দিকে চলে যাবে, মানে এক একজন এক এক দিকে ছড়াই যাবে। তো আলটিমেটলি আমরা দেখলাম যে ছবিটা এটা হচ্ছে মোটামুটি ছিল এরকম, তাই না? এখানে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপরে দুইজন ফুসফুস বসে আছে। এই হইতেছে আমাদের একটা ফুসফুস, এই হইতেছে আমাদের আরেকটা ফুসফুস, আর এই দিক দিয়ে হইতেছে আমাদের কিছু মাসেল ছিল, এর হচ্ছে কিছু পেশি আছে। তো আলটিমেটলি এরকম পেশি আরও অনেকগুলো আছে, আমি আগে জাস্ট একটা দেখাইলাম। তো এটা যখন সংকুচিত হবে তখন কি হবে? এই পেশিটা এই বক্ষ গহ্বর বা এখানে যে পরশুকাগুলো ছিল, ধরো এটা এভাবে ছিল, এই পেশিগুলা টান দিবে বাইরের দিকে, মানে পরশুকাগুলোকে বাইরের দিকে সরাই নিতে চেষ্টা করবে। তো আলটিমেটলি এটা টানের ফলে কি হবে? পরশুকাগুলো স্লাইটলি বাইরের দিকে সরে যাবে, ঠিক আছে? স্লাইটলি সরে গেল। তো আলটিমেটলি অনেক বেশি সরে যায় না, অনেক বেশি সরে গেলে তো তোমার বুক এরকম 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 হইতো, এরকম তো হয়, হালকা একটু কম বেশি হয়। তো আলটিমেটলি তুমি যখন এই জিনিসটার প্রস্থ এইভাবে বাড়াই দিতেছো, তো এখানে ডায়ামিটার বা ব্যাস বাড়তেছে, এর ফলে এখানে ভলিউম বা আয়তনও বাড়তেছে। তো আমরা বলতে পারি যে লেফট রাইট যে ডায়ামিটার এটা বাড়তেছে, বা এখানে হইতেছে আয়তন বাড়তেছে, ভলিউম বাড়তেছে। দেন এটা যখন ডায়াফ্রামকে সংকুচিত করতেছে, ডায়াফ্রাম কি করতেছে? এটা নিচে নেমে আসতেছে, এটা নিচে নেমে আসতেছে, এটা হচ্ছে তার আগের কন্ডিশন। এখন সে হইতেছে এরকম একটা কন্ডিশন আছে, ধরো এটা হচ্ছে নিচে নেমে আসছে। তাহলে এই বরাবর উপর নিচের যে ডায়ামিটার ছিল বা এই যে উপর নিচে যে দূরত্ব ছিল এটাও বাড়তেছে, তাইলে ভলিউম এখানেও বাড়তেছে। তো আলটিমেটলি আমরা যখন সংকুচিত করতেছি ইন্টারকোস্টাল মাসেল এবং আমাদের ডায়াফ্রাম এই দুইজনকে, তখন আমরা দেখতেছি আমাদের বুকের ভিতরে জায়গা বাড়তেছে বা ভলিউম বাড়তেছে। এই ভলিউমটা যদি বাড়ে, এই দুইজনের মাঝখানে কি আছে? ফুসফুস আছে। ফুসফুস জিনিসটা হচ্ছে স্পঞ্জের মতো নরম, তাইলে এইটার ভিতরে তুমি যদি স্পেস দাও তাহলে এটা ফুলে উঠবে, তাহলে এটার ভলিউম বাড়বে। তো আলটিমেটলি আমরা এখানে পাইতেছি কি? ভলিউম বাড়তেছে।
তো ভলিউম বা আয়তন বাড়লে চাপের কি পরিবর্তন হবে? ভলিউম বাড়লে চাপ কমে যাবে, তাই না? তো ভলিউম যদি বাড়ে তাহলে এর কারণে কি হবে? চাপ কমে যাবে, তো প্রেশার কমে যাবে। এখন এটা চাপ কমে গেল, প্রেশারটা কমতেছে কোথায়? প্রেশারটা কমতেছে আমাদের ফুসফুসের ভিতরে, তাই না? তো আমরা ধরলাম প্রেশার অফ লাং এটা কমে যাইতেছে, বাট আমার মুখের গহ্বর, আমার নাকের গহ্বর এটা দিয়ে তো আমার ফুসফুস বাইরের পরিবেশের সাথে কানেক্টেড, তাই না? তো বাইরের পরিবেশের যে বাতাসের চাপ সেটা ধরলাম হইতেছে আমরা প্রেশার অফ এয়ার, মানে আউটসাইড। তো ওইটা তো কমতেছে না। এখন এটা যদি কমে যায় এই ভলিউম বাড়ার কারণে, তাহলে এই জিনিসটা কেমন দাঁড়িয়েছে? প্রেশার অফ এয়ার বা প্রেশার অফ অ্যাটমসফিয়ার এটা গ্রেটার দেন প্রেশার অফ লাং এটা হয়ে যাইতেছে। তো বাতাস কি চায়? বাতাস চায় উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের এরিয়াতে যাইতে। তো বাতাস কি করবে? এখানে উচ্চ চাপ, এখানে চাপ বেশি, এখান থেকে জিনিসটা এখানে আসবে। তার মানে এর ফলে কি হবে? আমাদের নাক দিয়ে মুখ দিয়ে বাতাস ঢুকে আমাদের ফুসফুসে এটা চলে আসবে। এই ঘটনাটাকে আমরা কি বলি? নিঃশ্বাস না প্রশ্বাস? আমরা এটা ভুল করে থাকি, নিঃশ্বাস বলি, এটা অ্যাকচুয়ালি প্রশ্বাস, মানে ইনহেলেশন বা ইন্সপিরেশন যেটাই বলো আর কি। তো এটার মাধ্যমে বাতাস ঢুকলো, এটা হইতেছে আমাদের প্রশ্বাস ক্রিয়া হয়ে গেল। এখন নিঃশ্বাস ক্রিয়া হইতেছে একবারে উল্টা, ঠিক আছে? আমরা এটা বুঝলে আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা বাদবাকি জিনিসটা জাস্ট উল্টাই দিব, তাইলে আমাদের আমাদের নিঃশ্বাস ক্রিয়া শেষ হয়ে যাবে। তো যে জিনিস হয় তার উল্টা জিনিস একটু পরে হবে, মানে নিউটনের থার্ড ল আর কি। এটা সংকুচিত হয়েছে, তার মানে একটু পরে এখন এটা প্রসারিত হবে। তো সংকুচিত হয়ে এটা বাইরের দিকে ঠেলে এটাকে নিয়ে গেছে, মানে জিনিসটাকে বড় করছে। তো এখন যখন এটা রিল্যাক্স করবে বা রিল্যাক্সেশন হবে বা এটা যখন শিথিল হবে, তখন জিনিসটা আবার আগের পজিশনে চলে আসবে। তাইলে কি হবে? ডায়ামিটারটা কমে গেল, আবার এই সংকুচিত হয়েছিল, এখন এ আবার প্রসারিত হবে বা আগের রিল্যাক্স পজিশনে চলে আসবে। তো আলটিমেটলি এই আবার উপরে চলে আসবে, তাই না? এও যদি উপরে চলে আসে তাইলে ভলিউমটা কি করতেছে? কমে যাইতেছে না? তো ভলিউমটা তাইলে আবার কমে যাইতেছে। আমি এখানে এটা বাড়াই নি একটু, ভলিউমটা এখন কমে যাইতেছে। এখন ভলিউম যদি কমে তাইলে এর ফল হিসেবে কি হবে? প্রেশারটা বেড়ে যাবে, ঠিক আছে? ভলিউম যদি কমে যায় তাইলে এখানে প্রেশারটা বেড়ে যাবে। এখন প্রেশার যদি বেড়ে যায় তাইলে এখন উল্টা ঘটনা হবে। এখানে প্রেশার অফ লাং এটা গ্রেটার দেন হচ্ছে প্রেশার অফ এয়ার হয়ে যাবে। তো প্রেশার কি হবে? মানে প্রেশার হচ্ছে বাতাসকে উচ্চ চাপের এরিয়া থেকে নিম্ন চাপের এরিয়াতে পাঠাবে, তাইলে এখানে চাপ বেশি, এখান থেকে বাতাসটাকে বের করে এখানে পাঠিয়ে দেবে, তাইলে এখানে আমাদের ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে বাইরে চলে আসবে। এই ঘটনাকে আমরা কি বলছি তাইলে? নিঃশ্বাস বা এক্সালেশন, ঠিক আছে? তাইলে আমাদের এই জিনিসটাই হইতেছে সবসময় শারীরবৃত্ত। এখন বইটা তুমি একবার রিডিং দিলে তোমার জিনিসপাতি ক্লিয়ার হয়ে যাবে, কোনো কোনো ডাউট থাকার কথাই না। কোনো ডাউট থাকলে আমাকে তাও জানাবা। আর শ্বাসপেশির কথা তো বললামই। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখো, এখানে তোমার ওই বইয়ে যে ছবি আছে ওইটা একটু দেখে নিবা। এখানে এটা যা বলছি বুঝে যাওয়ার কথা। এরপরে হচ্ছে একটা এমসিকিউ আমাদের এখান থেকে জেনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে ব্রিদিং রেট, মানে ধরো তুমি যে শ্বাস নিতেছো, ধরো আমি একটা শ্বাস নিলাম ফেললাম, এই যে নিঃশ্বাস নিলাম ফেললাম, এটা মিনিটে কয়বার করতেছি? এই রেটটা হইতেছে অ্যাডাল্টের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আমি অ্যাডাল্ট লিখতেছি আমার একটা কাজে, এটা হইতেছে 14 থেকে 18 বার পার মিনিট, ঠিক আছে? মানে আমরা এরকম নিঃশ্বাস নিয়েই ফেলি, এটা হচ্ছে 14 থেকে 18 বার পার মিনিট। তো অ্যাডাল্ট মানে কি? তোমরা হইতেছে সব 18 তো শুনে শুনে বড় হয়েছে, 18+ হ্যান ত্যান। তো অ্যাডাল্ট মানে হইতেছে 18, এটা মনে রাখবা। তো এটা দিয়ে তুমি মনে রাখবা যে অ্যাডাল্টের ক্ষেত্রে রেটটা হইতেছে 18। এখন বাচ্চাদের ক্ষেত্রে এটা হইতেছে 40 বার পার মিনিট। তো তুমি এমন মনে রাখবে যে বাচ্চা হইতেছে 40। তুমি বাচ্চার হইতেছে এই যে বি যেটা আছে এটার হইতেছে এমনি লিখবা, মানে কেমন হয়ে গেল, বেশি হয়ে গেল না? এটা হইতেছে 4, দেন হচ্ছে এ যেটা আছে এটা হইতেছে এরকম রেখে দিবে। তো এটা হইতেছে অনেকটা ওই 40-এর মতো হয়ে যেতেছে না? ওই 40 দিয়ে মনে রাখবা। তো এই হইতেছে আমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে?